যে প্রাইমারি স্কুলে আমি পড়তাম সেই প্রাইমারি স্কুলের ম্যাক্সিমাম টিচার হচ্ছে মদ খেয়ে এসে ক্লাস নিত। মদ খেয়ে আসার পর সবাই মানুষের তো ভারসাম্য থাকে না। থাকে না। সো ওনারা ক্লাসে এসে তোমাদেরকে ধরো টর্চার করা বা এরকম কিছু ঘটতো কিনা? আচ্ছা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তুমি কতটুকু স্যাটিসফাইড? স্টিল নাও এখন যদি আপনি গুগল সার্চ করেন বাংলাদেশের সেরা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট কোনটা, লেখা আসবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো পার্টিকুলারলি রিসার্চে তোমার এত আগ্রহের কারণ কি? ক্যাম্পাসে রাজনীতি থাকা কি যুক্তিযুক্ত কিনা, এবং শিক্ষক ও প্রশাসনের যে এখানে স্বৈরাচারী চিন্তা ভাবনা আসার বা শিক্ষকরা এবং প্রশাসন শিক্ষার্থীদের উপর যেন অন্যায় করতে না পারে, একটা আদর্শ বিশ্ববিদ্যালয় কেমন হওয়া দরকার? রিসার্চারদের বাংলাদেশ সরকার ওইভাবে মূল্যায়নও করতেছে না। একজন মানুষ দেখতেছে সে রিসার্চার হয়ে এত তার লাভ, সে বিসিএস ক্যাডার হয়ে লাভ আছে, ঠিক আছে। বাংলাদেশের এর থেকে অবস্থা কি একটা আমাদেরকে বেসিক আইডিয়া দাও তুমি। না 1000-এর মধ্যে সর্বোচ্চ একজন ওই তার ড্রিম পজিশনে যাইতে পারবে। সো অনলাইন এবং অফলাইনের মধ্যে খুব বেশি কি পার্থক্য বা খুব বেশি ম্যাটার করে বা সমস্যাগুলো কি, চ্যালেঞ্জগুলো কি অনলাইন অফলাইনের মধ্যে? কেমিস্ট্রি নিয়ে তোমার তোমার কোন দিকে ক্যারিয়ার করার চিন্তা ভাবনা? মেডিসিন, এনভায়রনমেন্ট, টেকনোলজি, এগুলোতে কেমিস্ট্রি ইম্প্যাক্টটা কেমন? কেমিস্ট্রির কুলেস্ট কিছু এক্সপেরিমেন্ট যেটা তোমাকে অনেক বেশি ফ্যাসিনেট করে। ইলাস্টিসিটি বেড়ে যায়, তো যার কারণে ওইটা একটা রাবার জেলের মতো হয়ে যায়, আপনি যখন উপর থেকে ফেলবেন দেখা যাচ্ছে ওইটা ফাটতেছে। একটা চিন্তা করার বিষয় যে জাস্ট কেমিস্ট্রি থেকে আমাদের এতগুলা ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে, অন্যান্য সাবজেক্ট হিসাব করলে অনেক বেশি হয়ে যাচ্ছে। বুয়েটের ছেলে পেলে তো আমার কাছে যেটা মনে হয় বেশিরভাগই বাইরে ছিল, বাইরে। এখন আমাদের এডুকেশন সিস্টেমে যদি একটা জিনিস তুমি চেঞ্জ করতে পারতা, তাহলে তুমি কি চেঞ্জ করো? আগামী 5 বছর পর তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও? এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল আমি তো এত তাড়াতাড়ি আড্ডা শেষ হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অ্যানাদার এপিসোড অফ সাদা মাটা পডকাস্ট। আজকে আমার সাথে আছে আমার ছোট ভাই ফাহিম। ফাহিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রিতে পড়াশোনা করছে এবং হি ইজ দ্য পপুলার ইনস্ট্রাক্টর অফ এ পাঠশালা। এটা এইচএসসি বেসড একটা পাঠশালা এবং ঢাকায় সে আরো নানান কোচিং এ ক্লাস করায়। এছাড়াও সে পার্বত্য টিভির হেড অফ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। ফাহিম, কি অবস্থা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বলো, আমাদের এই যে অ্যামেজিং স্টুডিওতে এসে তোমার কেমন লাগতেছে? আচ্ছা যাই হোক, স্টুডিও একটু সাদা মাটা, অনেক বেশি সাদা মাটা। সাদা মাটা শোনার পরে ভাবছিলাম হালকা ক্যাজুয়াল হইতে পারে, বাট এতটা ক্যাজুয়াল এটা আমি কল্পনা করি নাই। এটা হচ্ছে ফিউচারিস্টিক এবং হচ্ছে তোমার ইকো ফ্রেন্ডলি আর কি। তবে আমি মনে করি যে কোনো জিনিসের মেইন কোয়ালিটি মেনটেন করাটা, এনশিওর করাটা বেশি ইম্পর্টেন্ট। সো আপনি যে মূল কোয়ালিটি সেটা কিন্তু এনশিওর করতেছেন, আপনার পডকাস্টের আগেও দেখছি। তো মূল যে কোয়ালিটি সেটা আপনি এনশিওর করতেছেন, যাদের গেস্ট আনতেছেন তারা ভালো ভালো যেই ইনফরমেশন গুলো বা যেই মেসেজ গুলো সেগুলো কিন্তু ডেলিভার করতেছে। আপনার এখন আপনি যদি আপনার স্টুডিওটাকে যদি ঠিক করে ফেলতে পারেন তাহলে মনে করেন একদম 10-এ 10। তবে আপনার কোয়ালিটি মেনটেনিং এর ব্যাপারটা মোটামুটি ধরে নেওয়া যেতে পারে, এটা ইটস গুড। আচ্ছা, আমরা মে পর্যন্ত এমন চলবে স্টুডিওতে শুট করবো। মে আমরা নতুন অফিস নিব স্টুডিও, ইনশাআল্লাহ তখন আরো বেটার স্টুডিও হবে। তো প্রথমে তোমার কাছে আমি জানতে চাইবো, তুমি রাঙামাটি থেকে তোমার বাড়ি। সো রাঙামাটি, আমার বাড়ি খাগড়াছড়ি, আমরা অনেক ক্ষেত্রে সুবিধা বঞ্চিত, এটা বলার বাইরে। অবশ্যই। সো রাঙামাটি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসা, পড়াশোনা করা এবং ঢাকায় নিজে একটা অবস্থান তৈরি করা, বিভিন্ন কোচিং এ একটা ভালো ইনস্ট্রাকশন, নিজে একটা ফেস ডেভেলপ করা, ইট ইজ নট এ সিম্পল টাস্ক, যেখান থেকে আমরা আসছি। অবশ্যই। সো তুমি আমাদের অডিয়েন্সকে, আমাদের সবাইকে তোমার এই জার্নিটা সম্পর্কে ডিটেইলড একটু বলো। আচ্ছা, সর্বপ্রথম যে ব্যাপারটা হলো, আমি আমার একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করতে চাই। আমি ক্লাস 1 থেকে আমার যে গ্রামটা ছিল সেটা হচ্ছে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার একটা গ্রাম, খুবই প্রত্যন্ত একটা গ্রাম বলা চলে। মানে সেখানে বাঙালিও আছে, পাশাপাশি হচ্ছে উপজাতি বা যাই বলি না কেন আদার্স যেই জনগোষ্ঠী ওরাও থাকে, বিশেষ করে চাকমা। তো সর্বপ্রথম আমার একদম প্রাইমারি লেভেলে যে পড়াশোনা, ওইসব এলাকায় তো আর ওই কেজি নার্সারি ব্যাপারগুলো নাই। ওইখানে হচ্ছে ক্লাস 1 থেকে শুরু করে আমি ক্লাস 4 পর্যন্ত পড়ছিলাম। জাস্ট একটা কথা বলবো, আপনি বাকিটুকু বুঝে যাবেন যে যেই প্রাইমারি স্কুলে আমি পড়তাম সেই প্রাইমারি স্কুলের টিচারদের মধ্যে ম্যাক্সিমাম টিচার হচ্ছে ড্রিঙ্ক করে আসতো আর কি, বা যেটাকে আমি মদ খায় আসতো বলতে পারি আর কি। হ্যাঁ, তো ম্যাক্সিমাম টিচার হচ্ছে মদ খেয়ে এসে ক্লাস দিত, বা এই হচ্ছে ব্যাপার সেবার। এই জিনিসটা খুবই খারাপ লাগে এখনো ভাবলে। তবে টিচারদের প্রতি আমার সম্মান আছে অবশ্যই, কিন্তু আমি একজন দেশের নাগরিক হিসেবে বা একজন দেশের শিক্ষার্থী হিসেবে আমার যতটুকু পাওয়া সেটা তো আমি পাইনি। ক্লাসের মধ্যে টিচাররা মদ খেয়ে আসতো। হ্যাঁ, মানে আমি জাস্ট এটা কেন বলছি, আমি বলছি জাস্ট আমার ছোটবেলাটা বা আমার প্রাইমারি লেভেলের এডুকেশনটা আমি কিভাবে পার করে আসছি, জাস্ট এই জিনিসটা ইমাজিন করার জন্যই জাস্ট একটা কথা দিয়ে আমি বুঝাইলাম আর কি। বলতে চাইলে তো অনেক কিছু বলা যায়, এত কিছু বললাম না, জাস্ট একটা কথা যে
টিচাররা হচ্ছে মদ খেয়ে আসতো। So, এখন- ওই লেভেলের জায়গা থেকে আমি আমার ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত শেষ করলাম। এখানে আমি তোমাকে একটু জিনিস জানতে চাচ্ছি, মদ খেয়ে আসার পর সবাই মানুষের তো ভারসাম্য থাকে না, থাকে না। সো ওনারা ক্লাসে এসে তোমাদের কি ধরো টর্চার করা বা এরকম কিছু ঘটতো কিনা? আচ্ছা, না না না, বিষয়টা হচ্ছে কি, যারা কিনা প্রফেশনাল ভাবে সবসময় মদ খায় আর কি, তাদের ভারসাম্য না থাকলেও কিছুটা ভারসাম্য থাকে। আচ্ছা, সেই জায়গা থেকে ওরা ওইরকম কোনো বিহেভিয়ার দেখাইতো না, হয়তো অনেক বেশি ওদের রাগারাগি করতো, বা নর্মালি টিচাররা যেরকম করে তার চেয়ে হয়তো একটু বেশি মানে রাগারাগি করতো। কিন্তু একজন মানুষ যে কিনা ড্রিঙ্ক করে আসতেছে, ও তো আসলে আমাকে তেমন কিছু ডেলিভার করতে পারবে না, তাই না? প্রাইমারি বাচ্চাদেরকে হ্যাঁ। এক্সট্রা কেয়ার দিয়ে তাকে হ্যাঁ। বোঝানো পড়ানো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সে জায়গায় মদ খেয়ে আসা, হ্যাঁ। আসলে আই ডোন্ট নো বাংলাদেশের আর কোথাও এটা সম্ভব কিনা যে প্রাইমারি স্কুলে টিচাররা মদ খেয়ে এসে ছেলেপেলে পড়াচ্ছে। তো আপনারা বুঝতে পারতেছেন আসলে কোন জায়গা থেকে সে উঠে আসছে। সো কন্টিনিউ। আর আরেকটা বিষয় হচ্ছে, শুধু যে আমার স্কুলে এমনটা বিষয়টা তা না, এখনকার সিনারিও কি জানি না, কারণ এখন খুব রিসেন্ট গত 5-6 বছরের মধ্যে ওইসব জায়গায় গিয়ে আমার ইনভেস্টিগেশন করা হয় না বা খোঁজ খবর নেওয়া হয় না। এখনকার সিনারিও কি জানি না, তবে তখনকার সিনারিও যদি বলতে চাই আর কি, মানে আমাদের 3 পার্বত্য জায়গার ম্যাক্সিমাম জায়গায়, মানে প্রত্যন্ত যে অঞ্চলগুলো, সেগুলোতে এরকম হয়ে থাকে। হ্যাঁ, সো আমার শিক্ষকদের প্রতি আমার সম্মান আছে অবশ্যই, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, কিন্তু আমি রাষ্ট্রের কাছে আমি কি প্রাপ্য এবং রাষ্ট্র আমাকে কি দিচ্ছে, আমার কথা হচ্ছে সেটা। আমার প্রাইমারি লেভেলের এডুকেশনের বেসটা যদি আমার আরো স্ট্রং হইতো, তাহলে হয়তো আমার অবস্থান এখানে না, আরো উপরে থাকতো। হ্যাঁ, পরবর্তীতে আমার বাবা একটা গ্রেট ইনিশিয়েটিভ নিয়েছিল, যেটার কারণে হয়তো আমি আজকে এখানে। সেটা হচ্ছে আমার ক্লাস 5-এ আমাকে সদরে নিয়ে আসছিল, আমার ফুল ফ্যামিলি সহ। দেন সদরে রাঙামাটি গভর্নমেন্ট হাই স্কুল এবং রাঙামাটি গভর্নমেন্ট কলেজে পড়াশোনা। আবার রাঙামাটি গভর্নমেন্ট হাই স্কুল কিন্তু পুরো রাঙামাটি জেলার মধ্যে একদম টপ ক্লাস একটা স্কুল আর কি। মানে ওই সময়ে, এখন কিছুটা কম্পিটিশন কমছে, ওই সময়ে ওই স্কুলে পড়ার জন্য আমরা যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করি, ওই টাইপের কোচিং করতে হইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখা গেল কি, আমি আমার ক্লাসমেট, আমার অনেক আত্মীয় স্বজন তো অবশ্যই সদরে ছিল, আমার নানুর বাড়ি সদরে, সেই হিসেবে তো আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে দেখা যায় ওদেরকে একদম ছোটবেলা থেকে কেজি নার্সারি পড়ার পরে, পাশাপাশি 2-3টা করে হোম টিউটর রাখার পরে, অনেক কেয়ার করার পরে ওরা দেখা যাচ্ছে ওই রাঙামাটি গভর্নমেন্ট হাই স্কুলে চান্স পায় নাই। বাট আমি ওই প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসার পর গভর্নমেন্ট হাই স্কুলে চান্স পাইছি। বিষয়টা পুরো আমার ইয়ের কাছে, আমার কমিউনিটির কাছে বিষয়টা অনেক ভালো একটা মেসেজ ডেলিভার করছিল, এবং ওইখান থেকে আমি মোটামুটি মোটিভেশন পাইছিলাম আর এই জিনিসটা। সো এই হচ্ছে মোটামুটি আমার প্রাইমারি লেভেলের এডুকেশন। আমার কথা হচ্ছে, আমি রাষ্ট্রের কাছে যতটুকু প্রাপ্য, আমি কি সেটা পেয়েছি? আমি পাইনি। সেটা যদি আমি পাইতাম, মানে আমি এখন একটা জিনিস রিয়েলাইজ করি, সেটা হচ্ছে আমার ইংলিশের বেস এটা ভার্সিটিতে আসার আগ পর্যন্ত খুবই দুর্বল ছিল। দুর্বল মানে খুবই দুর্বল। এর পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে ওই আমার প্রাইমারি লেভেলের এডুকেশন। এখন তোমার ইংলিশের কি অবস্থা? এখন মোটামুটি, যেহেতু আমি অ্যাডমিশন ফেজ পার করে আসতে হয়েছে, পাশাপাশি এসএসসি এইচএসসি দিলাম, দুইটাতে আলহামদুলিল্লাহ আমার 5 আছে, তো এগুলো পার করে আসতে হয়েছে। এখন আবার আমি ইংলিশেই পড়াশোনা করতেছি, আমার বিএসসি ইন কেমিস্ট্রি পুরোপুরি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে হইতেছে। তো এখন এগুলো নিয়ে আর প্যারা হয় না, কিন্তু আমার এটা নিয়ে অনেক ভোগান্তি পোহাইতে হয়েছে। কিন্তু তারপরে ধরো জগন্নাথে তো হল নাই, তো তুমি ফার্স্ট ইয়ারে ঢাকায় আসছো, ঢাকা প্লাস বাসা ম্যানেজ করা সব মিলে কিভাবে কি করলা? আচ্ছা, এই ব্যাপারটাতে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির যে একটা বড় সমস্যা, সেটা হচ্ছে আমাদের আবাসন সমস্যা। এই জিনিসটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে অনেক বড় একটা শিক্ষা দেয়, বাস্তববাদী একটা শিক্ষা দেয়। তো সেই হিসেবে ছোটবেলা থেকে বাসাতে বড় হয়েছি, কখনো এভাবে বাইরে থাকা হয় নাই। প্রথম 1 মাস আমার খুবই কঠিন সময় পার হয়েছে, পরবর্তীতে হচ্ছে আস্তে আস্তে জিনিসটার সাথে অ্যাডজাস্ট হয়েছি। পাশাপাশি আমাদের পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ, আমাদের পার্বত্য চট্টগ্রামের কিছু ভাই ব্রাদার, ওনারা সবাই একসাথে মিলেমিশে একটা বাসায় থাকতেন। তো সেখানে ওনাদের সাথে উঠলাম, ওনাদের খোঁজ পেলাম। তো সেই হিসেবে ওনাদের সাথে মিলেমিশে থাকতে পেরেছি বিদায় মোটামুটি ওভারকাম করা কিছুটা সহজ হয়েছে। যদি আমি দেখা যেত একদম অপরিচিত বা অন্য ডিস্ট্রিক্ট বা অন্য বিভাগের মানুষের সাথে উঠতাম, তখন দেখা যেত হয়তো বা ভাইব ম্যাচ হচ্ছে না, বা স্বাভাবিক এসব প্রবলেম থাকতে পারে। সো এই প্রবলেমগুলো হয়তো এক্সট্রা ভাবে ফেস করতে হতো, যেগুলো আমার ফেস করতে হয় নাই। তো সেই দিক থেকে আমি আমার পার্বত্য চট্টগ্রামের যে ভাইয়েরা, তাদের প্রতি আমি কৃতজ্ঞ, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ, এই আর কি। আচ্ছা, ঠিক আছে। এখন অ্যাজ আই নো যে তোমার রিসার্চে অনেক বেশি আগ্রহ, তো পার্টিকুলারলি রিসার্চে তোমার এত আগ্রহের কারণ কি? আচ্ছা,
প্রথম কথা হচ্ছে আমি পড়ি হচ্ছে কেমিস্ট্রিতে, আর কেমিস্ট্রি সাবজেক্টটা হচ্ছে কনসেপ্ট বেস এবং হচ্ছে রিসার্চ বেস। ওকে, ঠিক আছে। আর কেমিস্ট্রির যে ব্যাপারটা নর্মালি কেমিস্ট্রিতে যারা পড়ে, আমি তো পুরো বাংলাদেশের সব কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আমার ঘোরার সুযোগ হয় নাই, তবে আমার যতটুকু আইডিয়া হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্টের সাথে কথা বলে, যেটা আইডিয়া হয়েছে সেটা হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে যারা পড়ে বিশেষ করে ভালো ইউনিভার্সিটিতে, তাদের ম্যাক্সিমামের ফার্স্ট চয়েস থাকে হচ্ছে তারা বিএসসি এখানে করবে, বড়জোর এমএসসি এখানে করার পর তারা হায়ার স্টাডির জন্য যাবে। এটা মোটামুটি কেমিস্ট্রির 10 জনের মধ্যে 9 জন স্টুডেন্টের ইচ্ছা থাকে এটা, এবং হচ্ছে কেমিস্ট্রিতে পড়ে মোটামুটি বাইরে অনেক অপরচুনিটিস পাওয়া যায়। আচ্ছা, মোটামুটি একটা এভারেজ সিজিপিএ, এরপর হচ্ছে আইএলটিএস বা টুকটাক যেগুলো রিকোয়ারমেন্ট এগুলো ফিল আপ করলেই মোটামুটি অ্যাভেলেবল স্কলারশিপ ইন্টারন্যাশনাল ভাবে পাওয়া যায় অ্যাব্রোডে। তো সেই হিসেবে কেমিস্ট্রিতে এই সুযোগটা আছে, এবং রিসার্চের দিক দিয়ে কেমিস্ট্রি হচ্ছে একটা মাদার সাবজেক্ট। আপনি যেখানেই খুঁজেন সেখানেই কেমিস্ট্রি পাবেন। বিশেষ করে আমাদের লাইফের বা আমাদের এনভায়রনমেন্টে যত কিছু হয় ম্যাক্সিমাম জায়গায় কেমিস্ট্রি। আপনি মোমবাতি জ্বলতেছে, আপনি ওটা ফু দিয়ে নিভাইতেছেন, এখানেও কেমিস্ট্রি। ওকে, ঠিক আছে, আপনার মুখ থেকে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, ওখানে রিঅ্যাকশন করতে। সো আপনি লাইফের সব জায়গায় কি কেমিস্ট্রি পাবেন। সেই হিসেবে কেমিস্ট্রিটা একটা রিসার্চ বেসড সাবজেক্ট। হ্যাঁ, এবং রিসার্চের অনেক অপরচুনিটি আছে, তো সেই জায়গা থেকে আর কি। আর ইন্টারন্যাশনাল ভাবে বা ন্যাশনাল ভাবে রিসার্চ করার মতো, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে উঠে এসে রিসার্চ করার মতো এরকম ফিল্ড অনেক আছে, যার কারণে কেমিস্ট্রিতে যারা পড়ে তারা ওই রিসার্চের দিকে বেশি ঝুঁকে আর কি। ব্রেকিং ব্যাড দেখছো তুমি? না, আমার দেখা হয় না। ব্রেকিং ব্যাড দেখলে আমি বুঝবা আসলে কেমিস্ট্রি কি জিনিস। এবং হচ্ছে আমি ব্রেকিং ব্যাড দেখে মোটামুটি বুঝতে পারছি আর কি যে কেমিস্ট্রি দিয়া ওখানে একজন প্রফেসর থাকে হাইজেনবার্গ। আচ্ছা আচ্ছা, সে কি পরিমাণ প্যাশনেট এবং সে যা যা বানায়। আচ্ছা আচ্ছা, সো ইউ ক্যান ওয়াচ ব্রেকিং ব্যাড। শিওর। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তুমি কতটুকু স্যাটিসফাইড? আচ্ছা, প্রথম কথা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমার একটা আক্ষেপের জায়গা আছে, সেটা হচ্ছে আমাদের আবাসন ব্যবস্থা নাই। একটা বিশ্ববিদ্যালয়ে বিএসসি মানে অনার্স লাইফটা আর কি, গ্রাজুয়েশন লাইফটা এনজয় করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে কিন্তু এই হল থাকা বা হলে থাকা। যারা হলে থাকে না তারা এই মজাটা কোনোদিনও বুঝবে না। হ্যাঁ, আপনি থেকেছেন, আপনি জানেন, আমার হয়তো ওই অভিজ্ঞতা এখনো হয়নি। সো এই জায়গা থেকে একটা আক্ষেপ আছে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান আমি বলতে চাই যথেষ্ট ভালো। আর একদম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার উপর স্যাটিসফাইড থাকি না থাকি, তবে আমি আমার ডিপার্টমেন্টের উপর পুরোপুরি স্যাটিসফাইড, কারণ আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট দেশে পুরোপুরি নাম করা, এবং বাংলাদেশের টপ কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেশ কয়েকবার বাংলাদেশের সেরা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট হিসেবে স্বীকৃত হয়েছে। এবং স্টিল নাও এখন যদি আপনি গুগল সার্চ করেন বাংলাদেশের সেরা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট কোনটা, লেখা আসবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। যদিও জাহাঙ্গীরনগরও বেশ কয়েকবার হয়, জাহাঙ্গীরনগর হয়, আবার জগন্নাথ হয়, আবার ঢাকা ইউনিভার্সিটিও হয়, তবে জগন্নাথ ইউনিভার্সিটি মোটামুটি ধরে নিতে পারেন বাংলাদেশের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের জন্য একটা টপ ইউনিভার্সিটি। এটা তোমাদের একটা ইউএসপি আর কি। হ্যাঁ, জগন্নাথ ইউনিভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্টের আরেকটা অন্যতম ফিচার হচ্ছে আমাদের ডিপার্টমেন্টেই 26 জন টিচার আছেন, যার মধ্যে অলমোস্ট 20 জন পিএইচডি হোল্ডার, বিভিন্ন দেশ থেকে পিএইচডি নিয়ে আসছেন, এবং ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার রিসার্চে। আচ্ছা, যেমন আমাদের একজন আছেন এজ এ সালে আহমেদ স্যার, উনি ওয়ার্ল্ড ওয়াইড খুব পপুলার, এবং আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির খুব পপুলার একজন রিসার্চার, আমাদের ডিপার্টমেন্টের টিচার। উনি আবার বিশ্বব্যাপী অনেক ইউনিভার্সিটিতে নাম করা একজন রিসার্চার। তো 20 জনই হচ্ছে পিএইচডি হোল্ডার টিচার। একটা ডিপার্টমেন্টে 20 জন পিএইচডি হোল্ডার টিচার, এগুলো কিন্তু খুব আহামরি একটা ব্যাপার স্যাপার। আর বাকি 6 জনের মধ্যে 21 জন পিএইচডি হোল্ডার টিচার, বাকি 5 জনের মধ্যে 4 জনই আছেন স্টাডি লিভে, মানে পিএইচডি করতেছেন। আচ্ছা, তো রানিং 21 জনের মধ্যে 20 জনই হচ্ছেন পিএইচডি হোল্ডার টিচার। সো এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া আসলে। সেই জায়গা থেকে আমার তো মনে হয় না যে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় অন্য কোন ডিপার্টমেন্টে এত পিএইচডি হোল্ডার আছে। আই ডোন্ট নো, আমি দেখি নাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আমি শুনি নাই, থাকতে পারে, বাট আই ডোন্ট নো আর কি, এভাবে শুনি নাই যে এতজন আছেন, কিন্তু খুব রেয়ার এই জিনিসগুলো। মানে এই জায়গা থেকে আমাদের কাছে এটা অনেক বেশি পাওয়া, বিশেষ করে আমরা যখন রিসার্চের জায়গায় যাইতে চাই, রিসার্চ যখন শুরু করি, তখন আমরা দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড পপুলার কিছু টিচারদের আন্ডারে থিসিস করতে পারতেছি, তাদের সুপারভাইজিং এ আমরা রিসার্চ করতে পারতেছি, এবং তাদের রেকমেন্ডেশনে আবার আমাদের অ্যাব্রোডে যাওয়ার অনেক সুযোগ সুবিধা থাকতেছে। এবং ওনারা যেই ইয়েটা দিবে, রেফারেন্স লেটারটা বা ওইটা আমাদের জন্য ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি হেল্পফুল হয় আর কি। সো সেই জায়গা থেকে আমি আমার
ডিপার্টমেন্টের উপর মোটামুটি স্যাটিসফাইড, এবং পাশাপাশি আমার ডিপার্টমেন্ট সর্বোচ্চ চেষ্টা করে যাতে কোনো ধরনের সেশন জট না হয় আর কি। অনেক সময় এমন হয় 4 মাসেও আমাদের সেমিস্টার শেষ হয়, মানে জাস্ট সেশন জট আটকানোর জন্য। তবে হ্যাঁ, সেশন জট কিছুটা আছে, যারা ওই করোনার আগের ব্যাচ, করোনা 1 বছরের যে সেশন জট। তবে এরপরের যে ব্যাচগুলো কোনো ধরনের সেশন জট আমাদের জগন্নাথ ইউনিভার্সিটিতেও নাই, স্পেশালি আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। তোমাদের টিচার স্টুডেন্টস সম্পর্ক কেমন? টিচার স্টুডেন্ট সম্পর্ক আসলে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন, ঠিক এখানেও ঠিক তেমন। আসলে এটা আর নতুন করে বলার আমি কেন বলতে চাচ্ছি, ধরো তুমি যেটা বললা না যে তোমাদের এখানে সেশন জট নাই বললেই চলে, তো আমাদেরও ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারভিউ আছে, আমাদেরও ধরো যে তোমার সেশন জট একদম নাই বললে চলে। তো এই জায়গাটা তোমার সাথে আমাদের মিল আছে। তো আমাদের আরেকটা যেটা সেটা হচ্ছে যে আমাদের সাথে আমাদের শিক্ষকদের সম্পর্কটা মানে অন্যরকম। আচ্ছা আচ্ছা, অন্যরকম মানে এটা অন্যরকম, এত ফ্রেন্ডলি, এটা এত ইজি সম্পর্ক টিচাররা সাথীদের সাথে এবং স্টুডেন্টের সাথে, এটা মানে অনেক ভাবলাম যে এখানেও কোনো মিল আছে কিনা। আমি বলবো এই ক্ষেত্রে সব টিচার তো আর ওইরকম হয় না, একই রকম হয় না। তবে হ্যাঁ, যেসব টিচার ফ্রেন্ডলি তারা অনেক বেশি ফ্রেন্ডলি, অনেক সময় আমাদের সাথে গানও করেন, এমনও আছেন। সো হয়তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ওইভাবে টিচারদের সাথে সম্পর্কটা তৈরি হয় না, কিন্তু থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের পরে সম্পর্কটা তৈরি হয়। খুব ভালো একটা ইনসাইট। তবে বিশ্ববিদ্যালয়ের থার্ড ইয়ার থেকে মূলত শিক্ষকদের সাথে একটা ভালো সেটাই মানে কমিউনিকেশন আন্ডারস্ট্যান্ডিং হওয়া শুরু হয়। সেটাই। আচ্ছা, একটা সমস্যা আমি প্রশ্ন করি তোমাকে যে ক্যাম্পাসে রাজনীতি থাকা কি যুক্তিযুক্ত কিনা? আচ্ছা, এই প্রশ্নটা একটু ডিফিকাল্ট আমার জন্য, যেহেতু আমি রাজনীতির মানুষ না। তবে হ্যাঁ, রাজনীতি নিয়ে ঘাটাঘাটি করা হয়। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমার প্রথম কথা হচ্ছে ক্যাম্পাসে রাজনীতি হবে ছাত্র সংসদ ভিত্তিক, কেন্দ্রীয় ছাত্র সংসদ ভিত্তিক। এটা একটা প্রথম কথা। আর যদি একদম ক্যাম্পাসে আমি রাজনীতি বন্ধ করে দিই, তাহলে মানুষজন রাজনীতিটা শিখবে কোনখান থেকে? ওকে, সবাই দৌড়াবে বিসিএস এর পিছনে, সবাই দৌড়াবে জবের পিছনে, রাজনীতিটা করবে কেন? বা করার প্র্যাকটিসটা যে করবে সেই এনভায়রনমেন্টটা আমি তাকে দিচ্ছি না। সেই জায়গা থেকে বলবো রাজনীতি একদম বন্ধ করলেও হচ্ছে না। তো আমাদের মূল যে ফিলোসফি আমার, সেটা হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ভিত্তিক একটা রাজনীতি থাকতে পারে। পাশাপাশি আমাদের যেই ন্যাশনাল পলিটিক্যাল পার্টিস গুলো আছে, তাদের একটা ইয়ে থাকতে পারে, কমিউনিটি থাকতে পারে। তবে সেটা হইতে হবে পুরাপুরি কি বলে এটাকে, মানে লেজুর ভিত্তিক সংগঠন যাতে না হয় আর কি। এই বিষয়টা এনশিওর করতে হবে, যাতে আমি যে ক্যাম্পাস ভিত্তিক যে কমিউনিটি আছে ওইটা যাতে তার মাদার পার্টিকে সাপোর্ট না করে বা মাদার পার্টির কথায় উঠে না বসে, এই ব্যাপারটা যাতে না থাকে। মানে সেক্ষেত্রে হয়তো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, ইন্ডিপেন্ডেন্ট এক্স্যাক্টলি। বাট হ্যাঁ, ওর মাদার পার্টি থাকতে পারে, সেটা রিপ্রেজেন্টেটিভ তারা হইতে পারে, বাট সবকিছুতে মাদার পার্টিকে একদম অন্ধভাবে ফলো না করা। হ্যাঁ, অন্ধভাবে ফলো না করা। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে, আর আরেকটা পয়েন্ট তুমি যেটা বললা ক্যাম্পাস রাজনীতি থাকা উচিত কিনা, সেক্ষেত্রে তুমি যেটা আরেকটা পয়েন্ট হইতে পারে এমন, আমি যেটা মনে করি যে ক্যাম্পাসে যদি নিয়মতান্ত্রিক এবং সুন্দর রাজনীতি পরিবেশ থাকে, তাহলে অনেক ভালো নেতৃত্ব উঠে আসবে এবং শিক্ষক ও প্রশাসনের যে এখানে স্বৈরাচারী চিন্তা ভাবনা আসার বা শিক্ষকরা এবং প্রশাসন যে শিক্ষার্থীদের উপর যেন অন্যায় করতে না পারে, সেজন্য আমার মনে একটা সামষ্টিক প্রয়াস হিসাবে রাজনীতিটা নিয়মতান্ত্রিক ভাবে একটা সুন্দর রাজনীতি পরিবেশ থাকা যেতে পারে। এন্ড এটার সাথে আরেকটা সংযুক্ত প্রশ্ন যে একটা আদর্শ বিশ্ববিদ্যালয় কেমন হওয়া দরকার? আচ্ছা, আদর্শ বিশ্ববিদ্যালয় বলতে আমি যেটাকে বুঝাইতে চাই, বিশ্ববিদ্যালয় একটা পড়াশোনার জায়গা, শুধুমাত্র পড়াশোনা না, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে আমরা আদার কারিকুলামের সাথে যুক্ত হই এবং আমাদের আদার্স যে কোয়ালিটি সেগুলোকে আমরা ডেভেলপ করি। সো ফার্স্ট অফ অল বিশ্ববিদ্যালয়ে যেটা এনশিওর করতে হবে সেটা হচ্ছে পড়াশোনার পরিবেশ। এটা অবশ্যই, যেহেতু সেটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, সো পড়াশোনার পরিবেশ তাকে আগে এনশিওর করতে হবে আমাদের। সেটা এনশিওর করার পর আমরা ওই বিশ্ববিদ্যালয়ের কাছে আর কি আশা করব? আমরা আশা করব ওই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কারিকুলার অ্যাক্টিভিটিসে আমাদেরকে অ্যাডভান্স করতে পারতেছে কিনা, বিভিন্ন ক্লাবিং এর দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নজর দিচ্ছে কিনা, ফান্ডিং দিচ্ছে কিনা, এই জিনিসগুলা। তারপরে হচ্ছে পাশাপাশি এই যে রাজনীতি শিখার যে ব্যাপারটা, ওই স্পেসটাও কিন্তু দিতে হবে। সো এইসব বিষয়গুলো হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের সাথে ইনক্লুডেড। আর আরেকটা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিসার্চের যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খুব বেশি ফোকাস দিতে হবে, রাইট? যাতে করে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা রিসার্চার হওয়ার স্বপ্ন দেখে। বাংলাদেশে দেখেন রিসার্চার খুব কম, কারণ আমি তাকে রিসার্চার হওয়ার সুযোগ দিতেছি না, বিশ্ববিদ্যালয় আমাকে ওই পরিবেশ দিচ্ছে না। আবার রিসার্চারদের বাংলাদেশ সরকার ওইভাবে মূল্যায়নও করতেছে না। সেই জায়গায় না মূল্যায়ন করতেছে ঠিক আছে, কিন্তু একজন রিসার্চারকে যতটুকু মূল্যায়ন করা দরকার ততটুকু মূল্যায়ন কিন্তু করতেছে না। ঠিক আছে,
তো সেই জায়গা থেকে একজন মানুষ দেখতেছে সে রিসার্চার হয়ে তো তার লাভ নাই, সে বিসিএস ক্যাডার হয়ে লাভ আছে, ঠিক আছে। তো সেই জায়গাটা এনশিওর করা, তারপরে হচ্ছে আমাদের এই যে রিসার্চের যে পরিবেশ এগুলো মেনটেন করা, এগুলো হলে আমাদের বাংলাদেশে অনেক রিসার্চার উঠে আসবে। হ্যাঁ, তখন আমাদের আর ওই বিদেশের উপর ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে না, চায়না জাপানের উপর ডিপেন্ডেন্ট হইতে হবে না। আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে আমাদের সব কি যেই প্ল্যান বা যেই মেগা প্রজেক্ট বলেন বা যে প্রকল্প বলেন সবগুলো আমাদের দেশীয় সায়েন্টিস্ট বা দেশীয় ইঞ্জিনিয়ার দিয়ে ছাড়া তো আলটিমেটলি রিসার্চারটা তো ব্রেন, সো ব্রেন ছাড়া তো বডি ফাংশন করবে না। তো এটা একটা ভেরি গুড পয়েন্ট যে যদি রিসার্চারকে খুব বেশি প্যাট্রোনাইজ করা হয়, ভালো মানের রিসার্চার তৈরি হয়, অনেক ক্ষেত্রে বেনিফিটেড হওয়া যাবে। এবং আমার তো মনে হয় যে আমি এটা কথা শুনছিলাম, জানি না কতটুকু সঠিক, আমাদের শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চের জন্য একটা অ্যালাউন্স পেত, এটা মনে হয় যে পরবর্তীতে কোনো কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল। তো আমার মনে হয় যে হ্যাঁ, ইট ইজ ভেরি গুড পয়েন্ট যে শিক্ষকদেরকে বা স্টুডেন্ট যারাই রিসার্চ করতে চায় সরকার পক্ষ থেকে তাদেরকে এনাফ যদি প্রণোদনা দেওয়া হয় এবং এই প্রণোদনা যেন রিসার্চার পর্যন্ত ভালোভাবে আসে সেটাও মেক শিওর করা উচিত। সো এখন তুমি যেহেতু 8 থেকে পড়াশোনা করাচ্ছ, অনলাইনে স্টুডেন্টদেরকে পড়াও, সো আমি তোমার কাছ থেকে জানতে চাইবো যে বাংলাদেশের 8 থেকে অবস্থা কি, একটা আমাদেরকে বেসিক আইডিয়া দাও তুমি। আচ্ছা, এই বিষয়টা যদি বলতে চাই আমার দুইটা ফেজে ভাগ করতে হবে, একটা হচ্ছে করোনার আগের ফেজ আর একটা হচ্ছে করোনার পরের ফেজ। করোনার আগের ফেজে বাংলাদেশে এডটেক এত বেশি পপুলার ছিল না। আমাদের অন্যরকম পাঠশালার যে সোহাগ ভাইরা যেই অন্যরকম পাঠশালা পরিচালনা করতেন ওইটা ছিল, আদার্স ছোটখাটো একটা ছিল, বা এত বেশি এই সেক্টরটা এত বেশি পপুলার ছিল না। যেই করোনা আসলো মানুষ বাসায় বসে বসে অনলাইনে পড়াশোনা শুরু করবো, এরপর থেকে আমাদের এডটেক যে প্ল্যাটফর্ম গুলো সেগুলো পপুলারিটি পাওয়া শুরু করবো। সো এটা হচ্ছে ব্যাপার। এই জায়গা থেকে আমি বলবো বর্তমানে বাংলাদেশের 64 জেলার যতগুলো উপজেলা আছে প্রতিটা উপজেলার প্রত্যন্ত একদম গ্রাম থেকে কোনো স্টুডেন্ট যদি চায় সে একদম দেশের হাই ক্লাস টিচারের কাছে পড়তে পারতেছে এবং হাই ক্লাস কনসেপ্ট ক্লিয়ারিংটা সে পাইতেছে। এটা কিন্তু ভেরি গুড কথা বলছি। যেমন আমি 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 যদি আমার উপজেলার কথা বলি বা আমার জেলার কথা বলি, সেখানে আমি চাইলেও একজন বুয়েটে পড়া ভাইয়ের কাছে কোনো পরামর্শ নিতে পারতেছি না, তার কাছে নিজের কনসেপ্ট ক্লিয়ার করতে পারতেছি না, হ্যাঁ, কিংবা কোনো মেডিকেলের ভাইয়ের কাছে আমি পরামর্শ নিতে পারতেছি না। এই জায়গাটা থেকে মোটামুটি ইমপ্রুভ হয়েছে। এই ক্ষেত্রে কিছু প্রবলেমও আছে। প্রথম প্রবলেম হচ্ছে খুব রিসেন্ট সময়ে আমরা দেখতে পাই যে বাংলাদেশে এডটেক প্ল্যাটফর্মের ছড়াছড়ি। রাইট, আমি কোয়ালিটি এনশিওর করতে পারতেছি না, বাট আমি এডটেক প্ল্যাটফর্ম খুলে বসে আছি। আমি কোয়ালিটি ক্লাস দিতে পারতেছি না, বাট আমি এডটেক প্ল্যাটফর্ম খুলে বসে আছি। এখন একজন স্টুডেন্ট সে ইউটিউবে যখন সার্চ করতেছে তখন তার ওই কোয়ালিটিফুল ক্লাস বের করতে কিন্তু বেগ পেতে হচ্ছে। হ্যাঁ, সো এই জায়গাটা থেকে একটা প্রবলেম যে এখন এডটেক প্ল্যাটফর্মের ছড়াছড়ি হয়ে গেছে, এটা একটা প্রবলেম। পাশাপাশি আরো একটা প্রবলেম আছে, এটা একটা বড় প্রবলেম। সেটা হচ্ছে আমাদের যে স্টুডেন্টসরা আছে তারা যখন ওই এডটেক টিচারের কাছে ক্লাস করতেছে তখন তারা দেখতেছে ওই টিচার তাদেরকে ক্লাস করাইতেছে এবং হচ্ছে ওই টিচার দেখা যাচ্ছে শুধুমাত্র অনলাইনের উপর বেস করে অনেক পপুলারিটি পেয়ে গেছে এবং সোজা সাপটা বলতে গেলে মাসে অনেক টাকা ইনকাম করতেছে। সো স্টুডেন্টরা যেটা মনে করে আর কি, ইভেন অনেক টিচার এগুলো প্রকাশ করে যে আমি মাসে এত লাখ টাকা কামাই, অত কোটি টাকা কামাই, কিংবা গাড়ি কিনে ছবি দিতেছে, এই জিনিসগুলা স্টুডেন্টদের মাইন্ডসেটকে চেঞ্জ করে দেয়। কিভাবে চেঞ্জ করে? প্রথমত স্টুডেন্ট চিন্তা করে সে একটা ভালো পাবলিক ইউনিভার্সিটি ভর্তি হবে, কারণ ভালো জায়গায় ভর্তি না হয়ে সে তো একটা টিচার হইতে পারবে না। টিচার হইতে পারবে অবশ্যই, বাট সে ওই পপুলারিটি গেইন করতে ওর অনেক কষ্ট হবে। সো এটা একটা, সেদিক থেকে এটা পজিটিভ, সে ওই ইন্সপাইরেশন থেকে সে অন্তত পক্ষে ভালো জায়গায় চান্স পাইতেছে। কিন্তু এখানে মূল ঘটনাটা কোথায় হচ্ছে দেখেন, ফার্স্ট ইয়ারে সে পড়াশোনার চেয়ে বেশি ফোকাস দিচ্ছে কিন্তু ওই জায়গায় যাওয়ার জন্য। মানে সে চাইতেছে একজন এডটেক টিচার হবে, মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে। হ্যাঁ, তো অথচ তার ওই সময়টাতে পড়াশোনা করা উচিত, কারণ সে পড়াশোনা করে গ্রাজুয়েট অনার্স মাস্টার শেষ করার পর বিদেশে যাবে পিএইচডির জন্য, তার লক্ষ্য থাকা উচিত ওইরকম। অবশ্যই টিচিং একটা মহৎ প্রফেশন, এটা নিয়ে কোনো সন্দেহই নাই, যার কারণে আমি নিজেও এই প্রফেশনে আছি, প্রফেশন অ্যাকচুয়ালি এই সেক্টরে আছি, আমি এটাকে কখনো প্রফেশন হিসেবে নেই না আর নিবও না। এই সেক্টরে আছি, পড়াইতে আমার ভালো লাগে। কিন্তু কোনো স্টুডেন্ট যদি ওই চিন্তা করে যে না সে এটাকেই প্রফেশন হিসেবে নিবে, হ্যাঁ এটাকে সবকিছু, আমি মনে করি তার জন্য অনেক বড় একটা সম্ভাবনার দুয়ার বন্ধ হয়ে গেছে। কারণ সে তখন কি হবে, সে যখন এটা প্রফেশন হিসেবে নিবে তখন দেখা যাচ্ছে সে ওই
স্টুডেন্টকে পড়াইতেছে এর মধ্যে সীমাবদ্ধ। ওকে, দেখা যাচ্ছে এইচএসসি বইয়ের মধ্যেই সীমাবদ্ধ, বা বড় জোর দেখা যাচ্ছে অনেক সময় এইচএসসি কনসেপ্ট ক্লিয়ার করতে না পারলে সে বিএসসির বই খুলে হয়তো বা হালকা পাতলা দেখতেছে, বাট তার নলেজের পরিধিটা কিন্তু কমে যাচ্ছে। কিন্তু সে যদি অনার্স মাস্টার শেষ করে বিদেশে পিএইচডিতে যায়, তার নলেজের যে পরিধি অনেক গুণ বৃদ্ধি পাচ্ছে এবং তার ওয়ার্ক ফিল্ডটা অনেক বড় হয়ে যাচ্ছে, কাজ করার যেই সেক্টর অনেক বড় হয়ে যাচ্ছে, সেখান থেকে সে বেটার লাইফস্টাইল বা বেটার নলেজ গেইন এই বিষয়গুলো থাকতেছে। তুমি যেটা বলতে চাচ্ছ যে সেটা হচ্ছে যে ফার্স্ট ইয়ারে এসে এডটেকের দিকে সে অনেক ফোকাস হচ্ছে যে টাকার পিছনে, এবং ওই এডটেকের পিছনে নিজের উন্নয়ন না করে। সো আবার এখানে একটা কথা আছে, এখন এডটেকের পিছনে ছুটতেছে ভালো কথা, সে যদি একদম পপুলার টিচার হইতে পারে বা ওই অবস্থান তৈরি করে নিতে পারে, তাহলে তার টাকার সমস্যা হবে না, টাকা নিয়ে সে গাড়ি বাড়ি কিনতে পারবে, ঠিক আছে। কিন্তু কয়জনে ভাই এটা পারতেছে? 100 জন স্বপ্ন দেখতেছে, তার মধ্যে সর্বোচ্চ একজন পারবে, 100 না 1000-এর মধ্যে সর্বোচ্চ একজন ওই তার ড্রিম পজিশনে যাইতে পারবে। হ্যাঁ, এটা খুব একটা ইজি ব্যাপার স্যাপার না, কারণ এখন ব্যালেন্স করতে হবে। ধরো একটাকে যদি পড়ায় নিজেরও উন্নয়ন করতে হবে, পার্সোনাল গ্রোথ করতে হবে, সেটাও ঠিক আছে, দুইটার মধ্যে ব্যালেন্স করতে হবে আর কি। এখন স্বাভাবিকভাবে আমরা ধরো অফলাইনে পড়ে বেশি কমফোর্টেবল, যেহেতু আমরা সারা জীবন আমরা এভাবেই পড়ছি। এখন অনলাইনে আসলেও আমরা আস্তে আস্তে ইউজড হচ্ছি, তুমি নিজেও অনলাইনে পড়াচ্ছ এবং একসময় পড়ছো। সো অনলাইন এবং অফলাইনের মধ্যে খুব বেশি কি পার্থক্য বা খুব বেশি কি ম্যাটার করে, বা সমস্যাগুলো কি, চ্যালেঞ্জগুলো কি অনলাইন অফলাইনের মধ্যে? আচ্ছা, পার্থক্য, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। প্রথম কথা হচ্ছে, আমি অফলাইনে যে ক্লাসটা করতেছি সেটা 1 ঘন্টার হোক 2 ঘন্টার হোক, আমি ওই ক্লাসটা আর ব্যাক পাচ্ছি না, বা দেখা যাচ্ছে আমি রেকর্ডেড ক্লাসটা এখন দিয়ে দেয় অফলাইনে, অনলাইনে। ও তুমি অফলাইনের কথা বলতেছি। অফলাইনে আমি কিন্তু ওই জিনিসটা পাচ্ছি না। আমি 1 ঘন্টার ক্লাসে আমি 1 ঘন্টা পুরো সময়টা কিন্তু কনসেন্ট্রেশন আমি দিতে পারবো না, বা অনেক সময় দেখা যায় টিচারের কথা আমি শুনতেছি, ওই এট দ্য মিন টাইম আমার মাথায় ওটা ক্যাচ নাও করতে পারে, যে জিনিসটা আমি আর ব্যাক করতে পারতেছি না। কিন্তু আমার অনলাইনে ওই সুবিধাটা আছে। কি সুবিধা? আমার রেকর্ডেড ক্লাস থাকতেছে, আমি 1 বছর পরেও দেখতে পারতেছি, পরীক্ষার আগেও দেখতে পারতেছি, এবং আমি ওই ক্লাসটা যদি 3 বারও দেখি, আমি বাসায় অল্প করে পড়লেই আমার কিন্তু মনে থাকতেছে জিনিসটা। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার যে আমি ক্লাসটা বারবার দেখতে পারতেছি, আমার কাছে ক্লাসটা আর্কাইভে থেকে যাচ্ছে, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় যেই সুবিধাটা আমার কাছে আছে সেটা হচ্ছে, আগে ধরেন বাংলাদেশে অনেকেই তো টিচার আছে, অনেকেই পড়ায়, সবার পড়ানোর কোয়ালিটি তো একরকম না। কিছু টিচার আছে যারা ন্যাশনালি পপুলার বা অনেক বেশি এক্সপেরিয়েন্সড, দেখা যাচ্ছে ওনার পড়ানোর অভিজ্ঞতায় আছে 15-20 বছর। সো ওনার অভিজ্ঞতা আর আমার অভিজ্ঞতা তো কখনোই একসাথে মাপা যাবে না। সো আগে দেখা যেত কি, অনলাইনের সুবিধাটা না থাকার কারণে ওই একজন টিচার সর্বোচ্চ দেখা যাচ্ছে 50 থেকে 60 জনের একটা ক্লাসে লেকচার দিতে পারতেন একই সময়ে, বা সর্বোচ্চ বড় ক্লাস হলে সর্বোচ্চ 100 জন বা 200 জন, এর বেশি তো আদৌ পসিবল না। হ্যাঁ, তো উনার ওই 1 ঘন্টা সময় চাইলে উনি অন্য কোথাও দিতে পারতেছেন না, ওই 100 জনের পিছনেই উনি কি লেকচার দিতেছেন। কিন্তু এখন চাইলে একজন এরকম পপুলার টিচার চাইলে 15,000 স্টুডেন্টকে একসাথে পড়াইতে পারতেছেন একই সময়ে। সো উনার ওইখানে 1 ঘন্টা পড়ানো, উনি চাইলে ওই 1 ঘন্টার পরিবর্তে এখানে 3 ঘন্টা দিলেও ওনার কিন্তু আহামরি লস নাই। হ্যাঁ, এখানে টিচার হয়ে আপনি টিচার অনেক স্টুডেন্ট পড়াইতেছেন, টাকা কামাইতেছেন, আর যারা মানবিকভাবে পড়ায় ওনারা অনেক স্টুডেন্টকে একসাথে কি সার্ভিসটা দিতে পারতেছেন, স্টুডেন্টেরও লাভ, টিচারেরও লাভ। হ্যাঁ, সো এই জিনিসগুলো কিন্তু আগে এই সুবিধাটা আমাদের ছিল না। এখানে সুবিধাটা বললাম, অসুবিধা আছে কিন্তু। অসুবিধাটা কোথায়? আমি যখন অফলাইনে পড়তেছি, তখন আমি বাসা থেকে বের হয়ে কষ্ট করে ওইখানে যাচ্ছি, যাওয়ার পরে শুধুমাত্র কেন ওই টিচারের পড়ার জন্য, তখন কিন্তু আমার কনসেন্ট্রেশনটা থাকবে, কারণ ফেস টু ফেস কমিউনিকেশন হচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে একটু কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে টিচার আমাকে বলবে এই তোমার মনোযোগ কোথায়। আমার যদি ইচ্ছা থাকে কি, কিন্তু আমি অনলাইনে সেটা পারতেছি না। আমি অনলাইনে ডাটা অন করে যখন ক্লাস করতেছি, তখন দেখা যাচ্ছে একটা মেসেজ আসতেছে, ঢুকে গেলাম, আরে অনেকক্ষণ 40 মিনিট ক্লাস করলাম, একটু 2 মিনিটের জন্য একটু স্ক্রল করে আসি। এই 2 মিনিট দেখা যাচ্ছে আমি 2 মিনিটের জন্য ঢুকলাম, 2 মিনিট পর বের হইলাম, ঘড়ি দেখি 1 ঘন্টা পার হয়ে গেছে। বের হয়েছে 2 মিনিট পরে, কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেছে। তো এই অসুবিধাগুলো হচ্ছে আছে আর কি। ডিস্ট্রাক্ট হওয়ার সুযোগটা অনেক বেশি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অনলাইনে তুমি যদি সৎ উদ্দেশ্যে তুমি পড়বা, তাহলে ধরো প্রথমত কস্টটা সেভ হয়, কারণ একটা টিচার কাছে পড়তে গেলে মাসে ধরো নরমালি বাড়িতে টিচার রাখতে গেলেও তো 6-5 হাজার টাকা লাগে, এবং আমি কোয়ালিটিফুল টিচার পাচ্ছি কিনা এটার ব্যাপার আছে। তো অনলাইনে যেটা হচ্ছে তুমি একটু কম টাকায় করতে পারতেছো, এক, আর দ্বিতীয়ত ভালো টিচারটা তুমি করতে পারতেছো, আর একটা হচ্ছে যে যাতায়াতে তোমার একটা খরচ আছে, সেই খরচটা তোমার বেঁচে যাচ্ছে, সময় বাঁচছে। এগুলোও অনলাইনে করা যায়, কিন্তু
এটা একটা টেকনোলজি, সো আস্তে আস্তে এটার সাথে মানুষ আরো অ্যাডাপ্ট করবে, মানুষ অ্যাডাপ্ট করছে, আরো অ্যাডাপ্ট করবে, আগামীতে আরো অ্যাডাপ্ট করবে, দেখবা। এখন তুমি তো কেমিস্ট্রি পড়াও না, কেমিস্ট্রি পড়াও নাকি অন্যান্য বিষয়ে পড়াও? আচ্ছা, আমি আমার ডিপার্টমেন্টে আসার আগ পর্যন্ত আমি হচ্ছে আপনার এসএসসির পর থেকে মোটামুটি টিউশন করাই, এবং এখানে আসার আগেও আমি আমার জেলাতে হচ্ছে বিভিন্ন কোচিং এ ক্লাস নিয়েছিলাম। তো আমার কোচিং এ ক্লাস নেওয়ার অভিজ্ঞতা প্রায় 4-5 বছরের। তো আমি আগে ডিপার্টমেন্টে আসার আগে আমি কেমিস্ট্রি ছাড়াও বায়োলজি পড়াইতাম, ফিজিক্স পড়াইতাম, ম্যাথ পড়াইতাম না। সো এটা হচ্ছে আমার অভিজ্ঞতা। আর ডিপার্টমেন্টে আসার পর থেকে আমি কেমিস্ট্রি নিয়েই পড়াই, কারণ হচ্ছে আমার যেহেতু এই প্রফেশনে যাওয়ার ইচ্ছা নাই, আমার রিসার্চ বেসড প্রফেশনে যাওয়ার ইচ্ছা আছে, সেই হিসেবে আমি কেমিস্ট্রিতে আর দুইটা পারপাসে পড়াই। একটা হচ্ছে আমি আমার স্টুডেন্টদেরকে সার্ভিস দিব, স্টুডেন্ট অনেকে আমার কাছ থেকে শিখবে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আমি যখন ওদেরকে শিখাচ্ছি আমার ফিল্ডে আমার বেসিকটা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে, ওইটা নিয়ে আমার ভাবতে হইতেছে, আমার ব্রেনটা শার্প হচ্ছে ওই ফিল্ডে। তো এই জায়গা থেকে আমি আলাদা একটা পারপাস পাই, যার কারণে আমি এখন শুধুমাত্র কেমিস্ট্রি পড়াই, আর কিছু পড়াই। এখন কেমিস্ট্রি নিয়ে তোমার কোন দিকে ক্যারিয়ার করার চিন্তা ভাবনা? আচ্ছা, কেমিস্ট্রি নিয়ে আমি তো আপনাকে বললামই যে কেমিস্ট্রি নিয়ে যারা পড়ে বাংলাদেশের ভালো ইউনিভার্সিটিতে, তারা ম্যাক্সিমামই তাদের ড্রিম হচ্ছে তারা অনার্স মাস্টার্স এখানে করলেও পিএইচডি বাইরে করবে, এরকম একটা ড্রিম থাকে। এবং সেখান থেকে পিএইচডি নেওয়ার পর তারা দেশে রিসার্চ সেক্টরে যাবে, অথবা হচ্ছে বাইরেই তাদের অনেকে থাকা হয়ে যায়। সো এবং কেমিস্ট্রির দেখা যাচ্ছে আমাদের ডিপার্টমেন্টের যদি আমাদের ডিপার্টমেন্টে 80 জন করে স্টুডেন্ট ভর্তি করায়, তার মধ্যে মোটামুটি ওই যে 20-30 জন এই জায়গাতেই হচ্ছে তাদের যে ক্যারিয়ার সেটা নিয়ে নেয়। রিসার্চ বেস কোন একটা সেক্টরে যাওয়ার ইচ্ছা আছে আর কি, মানে দেশে হোক বিদেশে হোক, তবে বিদেশে সেটেল হওয়ার ইচ্ছা কম। আমার বিদেশে পড়াশোনা করব সেটা ইচ্ছা আছে, কিন্তু আমার দেশেই থাকার ইচ্ছা আছে। সেটা পরবর্তীতে ইচ্ছা চেঞ্জ হয় কিনা জানি না। কত পার্সেন্ট এরকম বাইরে চলে গিয়ে, ধরো একদম তোমাদের এখানে কেমিস্ট্রি কি বেশিরভাগই বাইরে গিয়ে চলে? কেমিস্ট্রি বেশিরভাগ বাইরে যায়, আর যদি আরো বলতে চাই আমাদের জাহাঙ্গীরনগর এবং ঢাকা ইউনিভার্সিটিতে এর পরিমাণ আরো অনেক বেশি। এটা তো বেশিরভাগই আসে না আসলে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আসে না, অনেক ক্ষেত্রে আসে না। তো কারণ তারা ওইখানে বেটার লাইফস্টাইল পাচ্ছে, পিএইচডি করতে 5-6 বছর লাগতেছে, ওই সময়টা ওরা একটা পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, এবং তার পারফরমেন্স যদি ভালো থাকে ওই ইউনিভার্সিটির যে সুপারভাইজার উনি কিন্তু ওর ব্যবস্থা করে দেয়। বা ওই কান্ট্রি, একটা কান্ট্রি আমাকে পড়াচ্ছে, ওই কান্ট্রি তো আমার মতো একজন দক্ষকে সহজে ছাড়তে চাইবে না। হ্যাঁ, আমার মধ্যে যদি ওই দক্ষতা থাকে, তো সেই হিসেবে যারা ওইরকম কোয়ালিটি দেখাইতে পারে তারা আর দেশে আসে না। আর যাদের দেশে আসার বেশি প্যাশন, দেশে থাকার বেশি প্যাশন, তারা কিন্তু আলটিমেটলি যতই ওইদিকে যত বড় লোভ দেখানো হোক তারা দেশেই থাকে। যেমন তুমি তো দেশে চলে আসবা, এখনো পর্যন্ত ওই ইচ্ছা, এখন ইন ফিউচার জানি না ইচ্ছা ভালো রিজিক কোথায় রাখে। যেমন আমি একটা এক্সাম্পল দেই, আমার যে টিচারের কথা বলছিলাম, আমার স্যার প্রফেসর ডক্টর সালেহ আহমেদ স্যার, উনাকে আমেরিকার বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে আপনার টিচার হিসেবে অফার লেটার দিয়েছিল, উনি কিন্তু রিজেক্ট করছিলেন শুধুমাত্র দেশে থাকার কারণে, এবং উনি আমাদের জগন্নাথ ইউনিভার্সিটিতে আমাদেরকে পড়াচ্ছেন। সো যাদের ওইরকম ইচ্ছা থাকে ওরা বাইরে যতই অফার পাক দেশেই থাকে। দিস ইজ রিয়েলি গুড। স্যারকে অনেক ধন্যবাদ, স্যার আমাদের দেশে এইভাবে সার্ভ করতেছে। এবং একটা চিন্তা করার বিষয় যে জাস্ট কেমিস্ট্রি থেকে আমাদের এতগুলা ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে, সো অন্যান্য সাবজেক্ট হিসাব করলে এরা অনেক বেশি হয়ে যাচ্ছে। বুয়েটের ছেলে পেলে তো আমার কাছে যেটা মনে বেশিরভাগই বাইরে চলে যায় ওদের, কারণ বাংলাদেশে ওদেরকে ওই এনভায়রনমেন্ট দিতে পারতেছে না। বললাম আপনাকে যে রিসার্চারদের ভ্যালু নাই, কিংবা ওইরকম কোয়ালিটিফুল ফিল্ডে ভ্যালু নাই, যার কারণে বাংলাদেশ ওদেরকে ওই মূল্যায়ন করতে পারতেছে না। আশা করি যে বাংলাদেশের আমাদের সরকার এবং আমাদের যদি কর্তৃপক্ষের কেউ আমাদের পডকাস্টটা দেখেন, এই বিষয়টা নিয়ে খুব গুরুত্ব সহকারে ভাববেন। আশা করি আমাদের ব্রেন গুলোকে আমাদের দেশে রাখতে পারলে আলটিমেটলি দেশের উপকার হবে, আমাদের সবার উপকার হবে। এখন তুমি আমাকে বলবা মেডিসিন, এনভায়রনমেন্ট, টেকনোলজি এগুলোতে কেমিস্ট্রি ইম্প্যাক্টটা কেমন? আচ্ছা, আমি জাস্ট একটা সেন্টেন্সে বলবো, সেটা হচ্ছে যত ধরনের ইন্ডাস্ট্রি আছে, সেটা মেডিসিন ইন্ডাস্ট্রি হইতে পারে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি হইতে পারে, আদার্স যত ধরনের ইন্ডাস্ট্রি এই ওয়ার্ল্ডের মধ্যে এক্সিস্ট করে, প্রতিটা ইন্ডাস্ট্রিতে কেমিস্ট দরকার। কেমিস্ট ছাড়া ইন্ডাস্ট্রি অচল। ওকে, কেমিস্ট ছাড়া ইন্ডাস্ট্রি অচল। তার মানে তুমি বলতে যাচ্ছ আমাদের যে ছুরি শুটকিটা আছে, হ্যাঁ, এখানে আপনি ভিনেগার ইউজ করছেন না? কেন ইউজ করছেন? দ্যাটস আ কেমিস্ট্রি। ইয়েস, এখানের মধ্যেও কেমিস্ট্রি আছে। তার মানে আমাদের ছুরি শুটকির মধ্যে কেমিস্ট্রি আছে। তো ইট ইজ নট অ্যান স্পন্সরড ভিডিও, বাট আপনারা চাইলে আমাদের ছুরি শুটকিটা অর্ডার করতে পারেন টেস্ট.ফুড থেকে। তোমাকে খাওয়া হয়েছে, কেমন টেস্ট? একটু বলো, অডিয়েন্সকে বলো কেমন টেস্ট। টেস্টটা যথেষ্ট ভালো, এবং এই ছুরি শুটকি আমার এমনিতেই শুটকি পছন্দ, সেই হিসেবে টেস্টটা মোটামুটি আমার। এটা বাংলাদেশে আর কেউ কখনো করছে?
আমার চোখে এখনো পর্যন্ত পড়ে না। এবং আমরাও চিটং এর ছেলে পেলে, আমরা থাকলে ছেলে বাংলাদেশের এটা কেউ কখনো করে না, আমরা প্রথম নিয়ে আসছি, সো ইউ ক্যান ট্রাই। কেমিস্ট্রির কুলেস্ট কিছু এক্সপেরিমেন্ট যেটা তোমাকে অনেক বেশি ফ্যাসিনেট করে। আচ্ছা, আসলে কেমিস্ট্রির অনেক এক্সপেরিমেন্টই আছে, এগুলো নিয়ে আসলে বলতে গেলে তো শেষ হবে না। অনেক ধরনের এক্সপেরিমেন্ট আছে যেগুলো শুনলে জাস্ট অবাক হবেন। জাস্ট এইখানে একটা জিনিস চিন্তা করেন, এখানে যে ভিনেগার দিছেন, কেন দিছেন? যাতে এটা প্রিজার্ভ করে রাখা যায়। তো এখানের মধ্যেও কিন্তু একটা কেমিস্ট্রি আছে। এই ভিনেগার হচ্ছে একটা অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এখানে যখন আপনি ব্যাকটেরিয়া আসতেছে, ওই অ্যাসিটিক অ্যাসিডটাও ব্যাকটেরিয়ার কি মাইরা ফেলতেছে। দ্যাটস আ কেমিস্ট্রি। সো এরকম অনেক কি এক্সাম্পল, অনেক আমাদের বাস্তব জীবনিক এক্সাম্পল দেওয়া যায়। জাস্ট একটা ইন্টারেস্টিং বলবো, সেটা হচ্ছে আপনি যদি ডিমকে যদি উপর থেকে এখান থেকে ধরেন নিচে ফেলেন, কি ফেটে যাবে? অবশ্যই ফেটে যাবে, অবশ্যই ফেটে যাবে। কিন্তু আমি যদি এখানে একটা কেমিস্ট্রি অ্যাপ্লাই করি, উপর থেকে ফেলবো, সেটা ফাটবে না। কেমনে? এই যে আপনি এখানে ভিনেগার ইউজ করছেন না, একটা গ্লাসে হচ্ছে ভিনেগার নিবেন, তার মধ্যে একটা ডিম দিবেন, একদিন রেখে দিবেন, তারপরে দেখবেন ওইটা কি হয়ে গেছে, রাবার জেলের মতো হয়ে গেছে। তাই নাকি? ওইটাকে উপর থেকে ফেলবেন। এখন এখানের মধ্যে কেমিস্ট্রিটা কি? কেমিস্ট্রিটা হচ্ছে যে ভিনেগারে বললাম অ্যাসিটিক অ্যাসিড আছে, আবার ডিমের যে খোসা সেখানে থাকে ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, ওই দুইটা বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, এবং ওই যে ক্যালসিয়াম কার্বনেটের যে খোসাটা ওইটা দূর করে দেয়। ভিতরে কি থাকে? ওই রাবারের যে আস্তরণটা, ভিতরের একটা পাতলা আবরণ থাকে, ওইটা থাকে। আর ভিতরের যেই সাদা অংশটা, ওইটাও ওই রিয়েকশনের কারণে কিছুটা কি জেলি বা এটাকে কি বলি আমি, স্থিতিস্থাপক, ইংলিশে কি বলে ভুলে গেছি, ইলাস্টিসিটি বেড়ে যায়। তো যার কারণে ওইটা একটা রাবার জেলের মতো হয়ে যায়। আপনি যখন উপর থেকে ফেলবেন দেখা যাচ্ছে ওইটা ফাটতেছে না। আপনি ট্রাই করে দেখতে পারেন। এই আর কি, এটাই হচ্ছে কেমিস্ট্রি। রিয়েলি ফ্যাসিনেটিং। আমারও দেখার পদ্ধতি ট্রাই করতে এটা। হ্যাঁ, আজকে ট্রাই করেন। তো কেমিস্ট্রি নিয়ে তুমি রিসার্চ করো, এবং হচ্ছে যে এগুলা বিভিন্ন এক্সপেরিমেন্ট গুলো আমাদেরকে মাঝে মধ্যে করে পারো, তো টিভিতে করতে পারো চাইলে। অবশ্যই। আচ্ছা, সো এখন আমি একটা সিরিয়াস কোশ্চেন করি। বাংলাদেশের এডুকেশন সিস্টেমে যে সমস্যাটা আমরা সবাই বলে আসি, এবং সবাই বলে যে আমাদের সেই সমস্যা এই সেই হাবিজাবি। এখন আমাদের এডুকেশন সিস্টেমে যদি একটা জিনিস তুমি চেঞ্জ করতে পারতা, তাহলে তুমি কি চেঞ্জ করতা? আচ্ছা, একটু ডিফিকাল্ট কোয়েশ্চন, কারণ বাংলাদেশের এডুকেশন সিস্টেমের এতই সমস্যা, একটা চেঞ্জ করে আসলে সমস্যার সমাধান করা একটু কঠিন। তবে আমি মনে করি একটা জায়গাতে যদি চেঞ্জ করা হয় তাহলে অনেকাংশে এই সমস্যাটা কমে আসবে। প্রথম কথা হচ্ছে, আমি সমস্যা মানে কেন আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেমের সমস্যা, প্রথম হচ্ছে আমাদের যে ইয়েটা মূল্যায়ন পদ্ধতি, এটা ঠিক নাই। আচ্ছা, আমরা 1 বছর পরে গিয়ে মূল্যায়ন করতেছি, 5 মাস 6 মাস পরে মূল্যায়ন করতেছি। স্টুডেন্টটা পুরো বছরটা কি পড়াশোনার মধ্যে নাই, সে আলটিমেটলি ওই পরীক্ষার 1 মাস আগে পড়তেছে, বা অনেকে আমি 1 সপ্তাহ আগেই পড়ি, আমরা সর্বোচ্চ আগের দিন রাতে। এখন এসে আরো আপগ্রেডেড হয়ে গেছি, আগের দিন রাতেই পড়ি, বা বেশি পড়া থাকে 1-2 দিন আগে থেকে। তো এই জিনিসটা থেকে আমাদের যদি একটা সিস্টেম করা হয় যে একজন স্টুডেন্ট ক্লাসে 6-7 ঘন্টা ক্লাস করবে, এবং তার এখন ক্লাস ডিউরেশন 45 মিনিট হচ্ছে, তখন প্রতিটা ক্লাস ডিউরেশন ধরেন 1-2 ঘন্টা হবে। তখন তার ক্লাসে পড়ানো হবে, এবং ওই ক্লাসে তাকে একটা টাস্ক দিয়ে দেওয়া হবে, সে আধা ঘন্টা ওইটা পড়বে, এবং টিচার ওইটার তাৎক্ষণিক একটা মূল্যায়ন করবেন। ওকে, মানে ওইটা কোনো তাকে নাম্বার দিয়ে তাকে ওই যে কি করা হবে, উত্তীর্ণ করা হবে এমনটা না। তাৎক্ষণিক টিচার একটা মূল্যায়ন করবেন। তখন হবে কি, একজন স্টুডেন্টের ক্লাসের পড়া ক্লাসে শেষ। হ্যাঁ, সে যদি বাসায় একটু কমও পড়ে, তার আহামরি ক্ষতি হচ্ছে না, তার ওই যে রেগুলারিটি যেটা, এটা কিন্তু আলটিমেটলি মেনটেন হচ্ছে। তখন আপনি চাইলে ওই যে 5-6 মাস পর একটা পরীক্ষা নেন, ওইটা অনুযায়ী আপনি তাকে উত্তীর্ণ করেন, সেটা আলাদা বিষয়। কিন্তু যদি ক্লাস ডিউরেশনটা একটু বাড়ানো হয়, আবার এখানে আরেকটা ব্যাপার আছে, স্টুডেন্ট নিতে পারতেছে কিনা, এতক্ষণ ক্লাসে বসে থাকতে পারতেছে কিনা, সেজন্য আমাদের আবার মাঝখানে বিনোদনেরও ব্যবস্থা করতে হবে, যাতে সে ক্লাসটাকে নিজের ঘর মনে করে, এমন একটা এনভায়রনমেন্ট তাকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। সো এই জায়গাটায় আমি মনে করি যদি ক্লাসের পড়া ক্লাসে আদায় করার মতো একটা পরিবেশ তাকে দেওয়া যায়, তাহলে আমি মনে করি বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা অনেকাংশেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তারপরে ধরো আমরা আমাদের পড়াশোনা শেষ করতে করতে বয়স হয়ে যায়, ধরো অন অ্যান এভারেজ 23-24 বছর তো হয়ে যায়। 23-24 বছর কিভাবে, আর অনেক বেশি, ধরো 18 বছর পর্যন্ত ধরো ইন্টারমিডিয়েট, তারপর 19-20-21-22-23 মাস্টার শেষ করতে 23-24 বছর ধরো হয়ে যায়। যাদের সেশনটা আরো বেশি সময় লাগে। তো আমার যদি পড়াশোনা শেষ করতে 24 বছর হয়ে যায়, 25 বছর হয়ে যায়, তাহলে আমার বাকি জীবন তো পুরোটা বাকি আছে। এখনো আমার জবের মেয়াদ শেষ হয়ে যাবে 30 বছর বয়সে, আমার মেয়াদ শেষ হয়ে যাবে, আমার সরকারি চাকরির বয়স বলো, বা তখন একটা প্রেশার চলে আসবে, বিয়ে শাদী করতে হবে।
সো এইটাকে তোমার কাছে একটা বড় প্রবলেম মনে হয় না, যে বয়সের সাথে এডুকেশনের একটা প্রবলেম মনে হচ্ছে না? আর সবার কি বিশ্ববিদ্যালয়ে আসতে হবে, সবাই কি বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে? আচ্ছা, এই জায়গাতে যে আমার কাছে মনে হয় মূল সমস্যার কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের দেশের ওভার পপুলেশন। কারণ ওভার পপুলেশনের কারণে আমাদের কর্মসংস্থান কম। এখন কর্মসংস্থান কম হওয়ার কারণে আপনি যখন একজনকে চাকরি দিচ্ছেন, ধরেন আপনি একজন কোম্পানির সিইও, হ্যাঁ আপনি এমনিতেও সিইও, আচ্ছা, আপনি যখন একজনকে জব দিচ্ছেন তখন কিন্তু ওই জবের পিছনে 100 জনকে আপনার বাছাই করতে হচ্ছে। এখন আপনি তাকে কিভাবে বাছাই করবেন? তার যদি মাস্টার্সের ডিগ্রি না থাকে, আরেকজনের মাস্টার্সের ডিগ্রি থাকে, আপনি অবশ্যই মাস্টার্সের ডিগ্রিধারীকে নেবেন। আমি সেভাবে নিব না, কারণ ধরো যে তোমার আপনার বিষয়টা আলাদা, ম্যাটার করতেছে যে তাকে দিয়ে আমার কাজ হবে কিনা। ডিগ্রি আমার জন্য ডাজন্ট ম্যাটার, বাট তুমি যেটা বলতেছো বাংলাদেশের বেশিরভাগ সব কোম্পানি বলতে গেলে প্র্যাকটিস এটাই। তুমি স্টিল জব জবসে গিয়ে বা লিঙ্কডইনে গিয়ে জবের জন্য অ্যাপ্লাই করতে গেলে দেখা যায় যে কি ওখানে দেওয়াই থাকে বিবিএ এমবিএ অথবা বিএ অথবা বিএ এন্ড এমএ, এবং তুমি ধরো বিএ করে ঢুকছো কিন্তু প্রমোশনের জন্য তোমাকে আবার এমএ করতে হবে, এমএ যদি নাও করো। এটা বাংলাদেশে এটা হচ্ছে। তো এই ক্ষেত্রে ঠিক আছে, দ্যাটস আ ভ্যালিড পয়েন্ট, কিন্তু আমার কথা হচ্ছে যে কি আমরা কি মোর অফ তোমার প্র্যাকটিক্যাল এডুকেশনের দিকে আমাদের বেশি ফোকাস করা উচিত না অ্যাজ এ নেশন? হ্যাঁ, অবশ্যই আমাদের প্র্যাকটিক্যাল দিকে করা উচিত, ফোকাস দেওয়া উচিত। সেক্ষেত্রে যদি আমরা প্র্যাকটিক্যাল দিক দিয়ে ফোকাস করতে পারি তাহলে হচ্ছে আমাদের সেই দক্ষতাটা আমরা ওইভাবে দক্ষ হয়ে উঠতে পারবো। তখন দেখা যাচ্ছে আমার অনার্স সার্টিফিকেটটা আমার বর্তমান মাস্টার সার্টিফিকেটের মতো ইকুইভ্যালেন্ট ভ্যালু কি ক্যারি করতেছে। না ধরো যে একটা মানুষ সে ক্যামেরা বানাতে পারে, তাহলে তার জন্য জব করার সুযোগ আছে, তার সে ক্যামেরা বানাতে পারবে। তবে আরেকজন সে ধরো মানে কি বলে সে মোবাইল বানাতে জানো, ধরো সে মোবাইল বানাতে পারে। আমি বলতে চাচ্ছি দেখো চায়না কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ধরেন আপনি বলতেছেন ক্যামেরা বানাইতে পারে, মোবাইল বানাইতে পারে, এই জিনিসটা কিন্তু আমি মানে ইজিলি বললাম আর কি জিনিসটা। মেকার আর ইঞ্জিনিয়ারের মধ্যে কিন্তু তফাৎ আছে। অবশ্যই আছে। মেকার সে বানাবে, সে বানাইতে পারবে, আর ইঞ্জিনিয়ার সে জিনিসটার ভিতরের জিনিসটা জানবে, ভিতরের আমার সাবজেক্ট অনুযায়ী ভিতরের কেমিস্ট্রিটা সে জানবে। তোমাকে জাস্ট একটা এক্সাম্পল দিলাম, ধরো যে আমার কথা হচ্ছে যদি প্র্যাকটিক্যাল এডুকেশন থাকে, যে জিনিসগুলো মানুষের প্রয়োজন দরকার, ওই বেস যদি এডুকেশন থাকে তাহলে এই ওয়ার্কফোর্স থাকে, দেশের কাজে লাগানো যাবে, দেশের বাইরেও কাজে লাগানো যাবে, তাই না? এখন বুঝতে পারছি। তো এই ক্ষেত্রে একটা প্রবলেম আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ধরেন হিস্ট্রির ওইরকম অ্যাপ্লাই করার ওইরকম প্রেস কম। হ্যাঁ, তো তাই বলে কি আপনি হিস্ট্রি বাদ দিতে পারবেন? হিস্ট্রি অবশ্যই পড়ানো হবে, কিন্তু আমার কথা হচ্ছে ধরো আমি নট প্যাশন অ্যাবাউট হিস্ট্রি, আমি চাচ্ছি যে আমি একটা কাজ শিখবো, প্র্যাকটিক্যাল শিখে আমি কাজে লেগে যাব, ঠিক আছে? তো কেন আমি এমন অপশন যে তুমি হিস্ট্রি কোনো অপশন তোমাকে হিস্ট্রি নিতে হবে, হিস্ট্রি আছে, বাংলা আছে, ইসলামিক স্টাডিজ আছে, তুমি কোনটা নিবে? আচ্ছা ঠিক আছে আমি হিস্ট্রি নিবো, আচ্ছা বাংলা নিবো, কেন? আমার তো একটা চয়েস থাকতে হবে যে আমি প্র্যাকটিক্যাল জিনিসটা শিখবো, আমি শিখতে চাচ্ছি যে আমি মোবাইল বানাতে শিখতে চাইছি, বা আমি কম্পিউটার কেন বানা সেটা শিখতে চাচ্ছি, শিখে আমি কাজে লেগে যাবো, আমি চাই না বা যেখানে সুযোগ আছে আমি কর্মশালা যোগ দিব। আমি তো চাচ্ছি না বা ইতিহাস শিখতে, আমি চাচ্ছি না ফিলোসফি পড়তে 4-5 বছর সময় লাগে হাবে যাবে এগুলো পড়তে, মাথার মধ্যে ঢুকাইতে। আমি চাচ্ছি যে 18 বছর শেষ আমার, আমি এখন একটা কাজে লেগে যাব, আমি আমার প্র্যাকটিক্যাল এডুকেশন লাগবে আমার, ঠিক আছে? আমি দেখা গেল আমি লাইটিং নিয়ে শিখলাম, বা ফ্যান ঠিক করা শিখলাম, ফ্রিজ ঠিক করা শিখলাম, বা ফ্রিজ বানানো শিখলাম, তাহলে তো আমার সেই জিনিসটা আমি কাজে লাগাতে পারবো, দ্রুত আমি দেশের জন্য একটা দক্ষ জনবলে পরিণত হতে পারবো। তুমি আমার সাথে এই গ্রাউন্ডে একমত কিনা? আচ্ছা, এখানে যে ব্যাপারটা, আপনি যদি ফ্রিজ বানাইতে চান, ফ্যান বানাইতে চান, তাহলে আমি জাস্ট এগুলো এক্সাম্পল দিলাম আর কি, কথার কথা। তো সেক্ষেত্রে আপনাকে ওর ভিতরের নলেজটা রাখতে হবে। যেমন ফ্যান, এটা চলতেছে কিভাবে, কারেন্ট সাপ্লাই হচ্ছে, দেন এখানে কি কি মেকানিজম আমাকে অবশ্যই এই জিনিসটা আপনাকে জানতে হবে। আমি যখন ফ্যান বানানো শিখতেছি তার মানে অবশ্যই আমি শিখবো, আমার এডুকেশন সিস্টেমটা তেমন ভাবে ডিজাইন করা থাকবে। যেমন চায়নাতে যে হয়েছে একসময়, চায়নাতে কিন্তু গত শতাব্দীতে চায়নাতে কিন্তু ওরা নরমাল এডুকেশন বন্ধ করে দিয়েছিল, একদম ওরা প্র্যাকটিক্যাল এডুকেশন দিকে ছিল, তার কারণে কিন্তু চায়না আজকে এই বুমটা করছে। আমি এটা বুঝতে চাচ্ছি আর কি, এটার সাথে আমি একমত। যেমন আপনি এটা বুঝাইতে যাচ্ছেন যে আমাদের ধরেন আমি কেমিস্ট্রিতে পড়তেছি, আমার নন মেজর হিসেবে আরো কয়েকটা পড়তে হইতেছে, এটা আমি কেন পড়বো, এটা বুঝাইতে চাচ্ছেন। তো অনেক ক্ষেত্রে নন মেজর লাগে, সাবজেক্টের সাথে ফিল্ডের সাথে রিলেটেড, এটা অনেক ক্ষেত্রে লাগে, কিন্তু যে ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো যে জিনিসটা আমার কোনো ফিল্ডের সাথে, আমার ফিল্ডের সাথে লাগতেছেই না, সেটা আমি কেন পড়বো, তাই তো? তো আমি মনে করি আমি এই জায়গায় আপনার সাথে একমত। তবে আমাদের একজন শিক্ষিত নাগরিক হিসেবে সব সেক্টরে আমাদের জ্ঞান থাকা প্রয়োজন, সেই হিসেবে আমাদের সব সেক্টরে একটা বেসিক জ্ঞান থাকা লাগবে। সো এখন আমরা চাইলে আগে এইচএসসি পর্যন্ত আমরা একদম সব সেক্টরে নলেজ রাখি, এখন চাইলে এসএসসি পর্যন্ত রাখা যেতে পারে, বা আরো আগ পর্যন্ত এটা শেষ করে দেওয়া যেতে পারে। এইচএসসি থেকে আমরা নির্দিষ্ট একটা ফিল্ডে ফোকাস দিয়ে ওইটা অনুযায়ী কি আমাদের পড়াশোনা চালায় যাব, এটা হইতে পারে।
তবে আমাদের সব ফিল্ডে জ্ঞান রাখতে হবে। সব ফিল্ডে জ্ঞান রাখা আসলে সম্ভব না, যেটা বেসিক যে বিষয়গুলো জ্ঞান থাকা দরকার। হ্যাঁ, এই বিষয়গুলো একটা বেসিক ধারণা থাকা, বেসিক ধারণা। আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমার একটা ধারণা থাকতে হবে, এগুলো ঠিক আছে, আমি এটাই বুঝাইতে চাচ্ছি। এটা ঠিক আছে, বাট হচ্ছে যে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হোয়াট আই থিঙ্ক, যে আমরা যদি মোর প্র্যাকটিক্যাল এডুকেশনের দিকে আগাই তাহলে আমাদের জনশক্তি গুলো কাজে লাগানো যাবে। কারণ সবাই আমাদের বিশ্ববিদ্যালয় কম, সিট সবাই পাচ্ছে না, একটা মেজর আমাদের যারা ইউথ আছে তারা শিক্ষার বঞ্চিত হচ্ছে, চাইল্ড শ্রম ফ্যাক্টরিতে সময় দিচ্ছে। বাট এদেরকে যদি প্র্যাকটিক্যাল এডুকেশন থাকে, অনেকগুলো দক্ষ জনশক্তি বেরোবে, এরা দেশেও কাজ করতে পারবে, দেশের বাইরেও কাজ করতে পারবে, রাইট? সো লেটস পুট ইট এন্ড টু দিস এডুকেশন ডিসকাশন। এখন তুমি আমাকে বলো, আগামী 5 বছর পর তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও? এটার উত্তর আমি অলরেডি দিয়ে ফেলছি। সেটা হচ্ছে আমার ইচ্ছে হচ্ছে রিসার্চ বেস কোন একটা জায়গায় থাকবো। এটা চুজ করার একটা অন্যতম কারণ হচ্ছে রিসার্চ জায়গাটা মোটামুটি একটা আমার কাছে মনে হয় একটা স্যাটিসফ্যাকশনের জায়গা, কারণ এখানে আমি প্রতিদিন নতুন নতুন জিনিস চিন্তা করতে পারতেছি, একদম রিল্যাক্সে কাজ করতে পারতেছি। হ্যাঁ, আমার কোনো টার্গেট ফিল আপ করতে হইতেছে না, আমার প্রমোশনের জন্য চিন্তা করতে হইতেছে না, আমি আমার দেশের জন্য চিন্তা করে, আমার পৃথিবীর জন্য চিন্তা করে আমি কি করতেছি, নতুন নতুন জিনিস উদ্ভাবন করতেছি, নতুন নতুন জিনিস জানতে পারতেছি। তো সেই জায়গা থেকে আমার রিসার্চের প্রতি আলাদা একটা ঝোঁক আছে। আর বিশেষ করে যেহেতু বললাম আমার সাবজেক্ট কনসেপ্ট ভিত্তিক একটা সাবজেক্ট এবং রিসার্চ ভিত্তিক সাবজেক্ট, সো আমার সাবজেক্টটা এমন যে আমি যদি কনসেপ্টটা জানি, এই যে বললাম শুটকির আচার, ভেতরের কেমিস্ট্রি যদি আমি জানি, কেমিস্ট্রি আমার জন্য সহজ। কিন্তু আমি যদি এটাকে শুটকির আচার হিসেবেই দেখি, তাহলে কেমিস্ট্রি আমার জন্য কঠিন। সো এইটা যেহেতু পুরো একটা কনসেপ্ট ভিত্তিক সাবজেক্ট, সো সেই হিসেবে আমার জন্য ওই রিসার্চের জায়গাটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে সুইটেবল আর কি। সো সেই জায়গায় আমি চাই একজন রিসার্চার হব, এটাই আমার ইচ্ছা আর কি। হ্যাঁ, তো রিসার্চার হওয়ার জন্য অনেক ফিল্ড আছে, বিসিএসআইআর, সায়েন্টিফিক অফিসার, কিংবা ইউনিভার্সিটির টিচাররাও রিসার্চ করেন। সো এইসব কোন একটা ফিল্ডে যেতে চাই, যে ফিল্ড থেকে হচ্ছে রিসার্চ করা যায় বা আমাকে সেই স্পেসটা আমার ওই ফিল্ড দিবে। তো এরকম একটা ইচ্ছা আছে, এখন বাকিটা উপরওয়ালার হাতে আর কি। ওকে ফাইন, আই রিয়েলি লাইক দ্য এনার্জি। তুমি প্যাশন ড্রিভেন রিসার্চে, তুমি অনেক প্যাশনেট, তুমি রিসার্চ করতে চাচ্ছ, অল দ্য ভেরি বেস্ট। তুমি রিসার্চে অনেক আগে যাও, দেশের জন্য অনেক বেশি কিছু করো, এবং আমাদের পার্বত্য অঞ্চলের জন্য তুমি অনেক অনেক ভালো রেজাল্ট নিয়ে আসো, মানুষের জন্য কিছু করো। এবং থ্যাংক ইউ সো মাচ তুমি আমাদের সাদা মাটা পডকাস্টে আসার জন্য। স্টুডিও ভালো, তোমাকে আবার ডাকবো। তো আপনাদেরকেও ধন্যবাদ দেখার জন্য, এবং আপনাদের মধ্যে কেউ যদি আমাদের পডকাস্টে গেস্ট হতে চান তাহলে আমাদেরকে জানাবেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন লেগেছে, ও ফাহিম যে কথাগুলো বলছে, আমরা যে কথাগুলো বললাম, সেই ব্যাপারে আপনাদের কি কি মতামত আছে, দ্বিমত থাকলে সেটা আমাদেরকে জানাবেন। সো ডিসকাশন হবে, কথা হবে, আড্ডা হবে। ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, যাই হোক, একটা কথা, হ্যাঁ, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আমি তো এত তাড়াতাড়ি আড্ডা শেষ হবে তো আমি ভাবি নাই।